শান্তনু শর্টস, এখানে চেনা মুখের অচেনা কথা হয়। যদি রাজনৈতিকভাবে বলতে হয় তাহলে আমি আমার রাজ্যের পলিটিক্যালি একটা মানুষকে মানে পাগলের মতো ভালোবাসি, অভিষেক ব্যানার্জি। ছোটবেলায় স্পাইডারম্যান সিনেমাটা দেখে আমি ভেবেছিলাম মানে মাকড়সা কামড়ালে বোধহয় স্পাইডারম্যান হয়ে যায়। অনেক মানুষ আগে বলতো আমার কলেজ লাইফে কেশব মেয়েবাজ, কেশব মেয়েবাজি করে। অনেকেই ভেবেছেন বোধহয় কেশবের কোনো সম্পর্ক তৈরি হয়। তুমি অঙ্কিতার কাছে কোনোদিন শুনে দেখো, আমার মানে অঙ্কিতা যে সময় চলে যায় তখন আমার কোনো রিলেশনশিপ নেই। একটা স্বামী হিসেবে যে দায়িত্বগুলো পালন করা উচিত আমি কোনোদিনই করিনি, পারবো বলে মনে হয় না। যে গানটা না গাইলে ভালো তো সে গানটা তোমার লিস্টেই নেই, বৌদি খেলা হবে। ওয়েলকাম টু শান্তনু শর্টস। অ্যান্ড আজকে আমার গেস্ট, যে তাকে আপনারা চেনেন না এমনটা হতে পারে না, কিন্তু যেটা জানেন না তিনি খুব ভালো ইলেকট্রিশিয়ান। তার কাজকর্মের জন্য তার এলাকার ইলেকট্রিক যারা সারাই করে তারা না খেতে পেয়ে মরছে। আরেকটা জিনিস জানেন না, তার গান শুনে, তার পারফরমেন্স দেখে, তার সোশ্যাল মিডিয়ায় রমরমা দেখে অনেকের ভয় লাগে, বাট উনি কাকে ভয় পায় জানেন? একটা মাকড়সাকে। প্লিজ ওয়েলকাম, যার কথা বলছি তিনি খুব পরিচিত একজন মানুষ, আজকে আমার গেস্ট আকাশ দে। ওয়েলকাম ওয়েলকাম। কেশব, আমি আকাশ দে বলে কি ভুল করলাম? না, এটা মানে অ্যাকচুয়ালি এটা আমার এখানকার ডাক নাম একদম, মানে আমি পাড়ার এলাকায় সবাই তোমাকে আকাশ দা আকাশ দা আকাশ। না, এটা কোনোদিন বলেন। ছোটবেলায় পাড়ার কাকুরা আমাকে আকাশ আকাশ বলে রাখতো। এখন বড় হওয়ার সাথে সাথে যেহেতু কেশব নামটা, এটা আমার অফিসিয়াল নাম, আমার ডকুমেন্টাল নাম, তো কেশব নামটা যখন মানুষের মুখে মুখে ছড়িয়েছে তখন আমার ওই কাকুরাও আজকে মানে এখনকার সময় কেশব বলে ডাকে। কেশব গান গায় জানে, গিটার বাজায় জানে, কেশব স্টেজে উঠে ড্রাম বাজায় জানে, কিন্তু ঘরে কেশব ইলেকট্রিক মানে ম্যাকটাও তুমি নিজে সারিয়ে ফেলো। ম্যাক সারানোর গল্পটা হচ্ছে, আমার লকডাউনের টাইমে আমার ম্যাকবুকটা হঠাৎ করে খারাপ হয়ে যায়। আচ্ছা, তুমি কি করি, ওটাকে রিপেয়ার করতে পারছি না। আমাদের সবার তো একটাই গুরু, ইউটিউব থেকে ম্যাকটা খুলে ওই প্রবলেমটার কি সলিউশন হতে পারে। আমার কাছে ওয়েস নেই, ওয়েস করতে পারছি না। আমি হার্ড ড্রাইভ খুলে ফেলেছি, খুলে আমার এক দাদা, তার কম্পিউটার দোকান ছিল, সে দোকান বন্ধ, তাকে রিকোয়েস্ট করে তার বাড়িতে একটা হার্ড ড্রাইভ SSD ছিল, সেটাকে আনিয়ে সেটাকে ইনস্টল করে সেই ম্যাকটাকে খুলে টুলে সব কিছু করে লাগিয়ে আবার রেডি করছি। তারপরে দেখলাম যে ম্যাকটাও সারাতে পারি। তারপরে বন্ধু বান্ধব যাদের ম্যাক খারাপ হয় আমার কাছে নিয়ে, এই যে ম্যাক খারাপ হয়ে গেলে বাড়িতে প্লিজ একটু কেশবকে ডাকবেন। আই মিন টু সে, কখনো না কেশব বাড়িতে শুধু ম্যাক না, তুমি আরো টুকটুক অন্যান্য অনেক মানে তুমি কি ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং নিয়ে কি কখনো পড়াটরা? না 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 না, এগুলো কোনোদিনই না। অ্যাকচুয়ালি এইটা না আমার দাদুর থেকে আমার মধ্যে এসছে। আমার দাদু ইলেকট্রিক ইঞ্জিনিয়ার ছিলেন। আচ্ছা, সেখান থেকে আমার মামা বাড়িতে, আমি ছোটবেলায় যেখানে আমার সব থেকে বেশি সময় কেটেছে, মামা বাড়িতে সবসময় ইলেকট্রিকের জিনিসপত্র, সাউন্ডের মেশিন, সাউন্ডের বক্স, মাইক্রোফোন, এইসব নিয়েই চর্চা ছিল বাড়িতে। আর আমি ওই ভদ্রলোকের থেকে এই ট্রেনিং গুলো মানে দেখে হ্যাঁ, যে খারাপ তো হয় না, খোলে তো কিছু তো হয় না। তো ওই করতে করতে না মানে নিজের মধ্যে একটা সাহসের সঞ্চয় হয়েছে। আচ্ছা, আমি ওই জিনিসগুলো সারাই করা শিখে গেছি। বাড়িতে ছোটখাটো জিনিস যখনই কোনো কিছু খারাপ হয় সেগুলো সারাই করার দায়িত্ব আমার উপরই থাকে, আমি করে ফেলি। এটা কিন্তু এর আগে মনে হয় না কেউ জানতো বলে ইন্টারভিউ আগে। আমার শোতে যারাই আসে শুরুতে একটা র্যাপিড ফায়ার হয়, তুমি রেডি? একদম। চলো, এই র্যাপিড ফায়ারে দুটো অপশন চুজ করা যাবে না, যে কোনো একটা বলতে হবে। কেশব, তোমার সময় শুরু এক্স্যাক্টলি এখন। অভিষেক ব্যানার্জি না মমতা ব্যানার্জি? অবভিয়াসলি অভিষেক ব্যানার্জি। ওকে, দেব না জীব? দুজনেই। কোনটা তুমি বেশি স্বাচ্ছন্দ্য, সেলফি তোলাতে নাকি ফ্যানেরা এসে পাশে দাঁড়িয়ে ছবি তোলা? ফ্যানেরা এসে পাশে দাঁড়িয়ে ছবি তোলা। কারণ সেলফি তোলাতে আমি একটু এক্সপ্লেন করি। সেলফি তোলাতে ওই অনেকে ঘাড়ে ফাড়ে হাত দিয়ে না, সেই আমার সাথে একবার হয়েছিল, আমার গলায় এরকম ভাবে ইয়ে করেছে, মানে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন, আমার গলায় হঠাৎ করে এভাবে হাত দিয়ে দিয়েছে আর লেগে গেছে। এবার দেখো ফ্যান, তাদেরকে আমি কিছু বলতে পারছি না, রিয়াক্ট করতে পারছি না, বাট আমি তো হার্ম হচ্ছি। তো সেই জন্য না পাশে দাঁড়িয়ে ভদ্রভাবে যদি সবাই ছবি তোলেন, আমি 1 ঘন্টা দাঁড়িয়ে ছবি তুলতে রাজি। কে বাত। সিনেমা নাকি সিঙ্গেলস, কোথায় গান গেয়ে বেশি লাভ? তাহলে সিঙ্গেলসে গান গেয়ে বেশি লাভ। হ্যাঁ। ওকে, রাহুল দত্ত না আবির বিশ্বাস? দুটোই আমার ভাই। আবার আমি তো বলিনি কেউ তোমার দাদা, কার গান ভালো লাগে বেশি? দুজনেই আমার ভাই, দুজনেই ভালো গান। দেবলীনা নন্দী নাকি আরিউসি সিনথিয়া? নো কমেন্টস।
কেন নো কমেন্টস? দুজন দুজন মানে একজন, আমি না এটা বলবো না, না বলতে হবে। প্লিজ প্লিজ। অঙ্কুশ হাজরা নাকি ইয়াস দাশগুপ্ত? আচ্ছা ইয়াস দাশগুপ্ত, কারণ আমার ব্রেক দিয়েছে। ওকে, কোথায় বেশি ইনকাম, ফেসবুক না ইউটিউব? ইউটিউব। আচ্ছা, কোন গানটা তোমার মনে হয় না গাইলেও হতো? এক, জেবিএল এ গান বাজাবো, নাকি টুকটুকির মা? জেবিএলে গান বাজাবো, মদ খেয়ে বাওয়াল দেবো, জেনাটার মিউজিকেতে নাচবো সবাই, যাতে মাতাল তালে ঠিক, আমি গুরু রোমান্টিক। যে গানটা না গাইলে ভালো হতো, সে গানটা তোমার লিস্টেই নেই, বৌদি খেলা হবে, না গাইলে ভালো হতো। ও বৌদি চলো পালিয়ে যাবো, আজ তুমি আমি চাঁদনি রাতে, ও বৌদি আমি মদ গাঁজা ছেড়ে দেবো, থাকো যদি আমার সাথে। বৌদি খেলা হবে। বাই দ্য ওয়ে, আরেকটা প্রশ্ন আমি তোমাকে করছিলাম, সেটা একটু শুনলে হাসি লাগতে পারে, দ্যাট ইজ মাকড়সা। মাকড়সাকে কেন ভয় পাও? ছোটবেলায় স্পাইডারম্যান সিনেমাটা দেখে আমি ভেবেছিলাম মানে মাকড়সা কামড়ালে বোধহয় স্পাইডারম্যান হয়ে যায়। এখনো ওই ভয়টা আমার মধ্যে। বাথরুমে যদি আমি মাকড়সা দেখেছি, সেটা ছোট মাকড়সা যদিও থাকে, আমি নেই চত্বরে, ওটাকে গিয়ে মেরে দিয়ে আসতে হবে, কেউ গিয়ে বা ওটাকে ভাগিয়ে দিয়ে আসতে হবে, তাহলেই একমাত্র আমি বাথরুমে যাবো। হাজার কোনো প্রবলেম হয়েছে, আমি যাবো না, ওটা দেখে আমি নেই। প্লিজ যারা এই এপিসোড দেখছেন, কেশব বাড়িতে মানে কেশবকে ইনভাইট করলে বাড়িতে আগে চেক করে নেবেন মাকড়সা আছে কিনা, তারপর ওকে ডাকবেন। শর্তাবলী প্রযোজ্য। একটা সময় আসলো যখন আমরা প্রত্যেকে কেশবকে চিনতে পারলাম, তারপর একটা সময় আসলো যখন কেশবকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হতে শুরু করলো। আমি এরকমও জানি যখন তোমার মধ্যে দিয়ে ঝড় বয়ে যাচ্ছে, স্পেশালি কোট আনকোট কেশবের কথা উঠলেই অনেকগুলো চিত্র এখনো ফুটে ওঠে, এবং তার মধ্যে যখন একটা চেন, যেটা এখন বিষয় নেই, কিন্তু যখন ওই সিচুয়েশন হয় তখন নাকি তোমাকে এই জায়গা ছেড়ে চলে যেতে হয়েছে। জায়গা ছেড়ে মানে আমি ডিপ্রেসড হয়ে গেছিলাম আসলে। আমি এমন একটা পাগল, যেদিন আমার বাড়ি পড়ে গেছে, পরের দিন আমার ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছি না বলে আমি দোকানে গেছি, আমি একটা ইনস্ট্রুমেন্ট কিনবো, যা খুশি হতে পারে, মানে একটা ইনস্ট্রুমেন্ট দেখলে আমি সেটা যদি আমি বাজাই, গিটার হোক বা পিয়ানো হোক হোয়াট এভার, আমি যদি বাজাই আমি ভুলে যাবো যে আমার সাথে কী হয়েছে। আমি না ওই ট্রোলের পর আমি বাড়িতে বসে কিচ্ছু করতে পারছি না, না মিউজিক করতে পারছি না, ইউটিউবে গান শুনতে পাচ্ছি না, ফেসবুক অন করতে পারছি, যেখানেই যাই করতে যাচ্ছি সেখানেই আমাকে নিয়ে কাটাছেড়া হচ্ছে। তখন আমার যিনি ড্রামার আছে মিকিদা আমার মানে একজন গার্জিয়ান, প্রথমেও আমার মিউজিশিয়ান ছিল, বাট এই ঘটনার পর বুঝেছি যে ও আমার একজন ওয়েল উইশার, ও আমাকে ভালোবাসে। বাহ। ও আমাকে আমার বাড়ি থেকে তুলে নিয়ে যায়, ও আমাকে বলে যে ভাই তুমি চলে এসো আমার বাড়িতে, এখানে আমরা মিউজিক করবো। মানে ওখানে গিয়ে পুরোপুরি টেলিভিশন অফ, সোশ্যাল মিডিয়া অফ, কারোর ফোনে, মানে ওদের বাড়িতে কেউ ফেসবুক অন করছে না ওই কদিন, আমার অফ। আমরা মিউজিক করেছি ওই কদিন, আমরা বাইরের দুনিয়ার সঙ্গে কানেক্টেড ছিলাম। আচ্ছা, আমার নিজের ফোনটাও সুইচ অফ। বাইরের দুনিয়াতে কি হয়েছে আমি ওই কদিন একেবারে জানার চেষ্টাও করে জানিনি, কারণ আমি না বাজে ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। কারণ যেদিন আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছিলো, মিকিদার বাড়িতে যখন যাচ্ছিলাম, অঙ্কিতা আমি ফোনটা খুলেছি দেখবো বলে, কি চলছে ফোনটা খুলেই প্রথম সেকেন্ড থার্ড ফোর্থ যা পোস্ট সব আমাকে নিয়ে। তো আমি না গাড়ির আমার সিট বেল্টের লকটা খুলেছি, সেন্টার লকটা খুলেছি, তখন রণও বুঝতে পেরেছে, রণ তখন ড্রাইভ করছে, ও বুঝে আমার হাতটা ধরেছে, করো না, যেটা করছো তাহলে মানুষের কাছে তুমি দোষী হয়ে থাকবে, তুমি দোষী নও এটা প্রমাণ করতে পারবে না, চলে যেও না। আমি তখন ওই তোমার বাড়ির ওই রাস্তায় ওই দিকেই ফ্লাইওভারের উপরে গাড়ি তখন যাচ্ছে, আমি দরজাটা খুলে লাফ দেব, আমার থিঙ্কিং এটা। তো সেটা সামহাও অঙ্কিতাও পাশে ছিল, ওদের বোঝানোতে আমি লাফ দিইনি, তার ফলস্বরূপ আজকে আমি এখানে হয়তো বসে আছি। এবং সব থেকে বড় জিনিস কি জানো তো, মিথ্যে জিনিস বেশি দিন থাকে না। ঠিক, তুমি যদি তোমার জায়গায় সৎ হও তাহলে দেখবে তুমি আবার ফিরবে। আমি আমার জায়গা ঠিক ছিলাম, যারা করেছিল দেখো, যারা রোস্ট করেছে আমার তাদের পর কোনো রাগ নেই, তাদের তো কন্টেন্ট চাই, যেটা ট্রেন্ডিং চলবে তারা সেটা করবে, এটা তো আজকের বিষয় নয়। মানে আমার কিছু কষ্ট ছিল, কিছু বন্ধুরা যারা তার ঠিক একদিন আগে আমার জন্মদিন ছিল, জন্মদিনে উইশ করে কত ধরনের কথা বলেছে, ঠিক একদিন পরই নিজেরা ভেল বদল করে শুধুমাত্র একটা ভিউজের জন্য সোশ্যাল মিডিয়ায় কিছু বক্তৃতা, তাদের নিজস্ব মতামত আমার বিরুদ্ধে বলা। তুমি বিরুদ্ধে বলতেই পারো, তুমি এখনও আমার বিরুদ্ধে কথা বলতে পারো, আমি খুব স্পোর্টিংলি সেটা নিই, কিন্তু তুমি যদি আমার বন্ধু হও প্রকৃত অর্থে, তাহলে কোথাও তুমি আমাকে ঘরে এসে আমার যদি দোষ থাকে আমাকে দুটো চড় মারো,
মেরে বলো কেশব এটা কেন করলি, বা এটা তোর করা উচিত হয়নি, বা এটা তুই ঠিক কর, তোর এটা ভুল। আমাকে দুটো চড় মেরে বলো। কিন্তু তুমি কেন সোশ্যাল মিডিয়াতে বলে তুমিও সেই তথাকথিত ট্রেন্ডের পেছনে হাঁটছো, যে ট্রেন্ডে আরো 5 জন হাঁটছে, তাহলে তুমি আমার বন্ধু নাও। কথা শুনেও খুব অবাক হয়ে যায় যে সেই সময় নাকি তোমার বাড়িতে ইট পড়তো রীতিমতো, তোমাকে নাকি থ্রেড দিয়ে যেত, চিরকুটে তোমায় থ্রেড দিয়েছে। এটা অনেকেই জানে না, এগুলো জানে না, এগুলো আমি কেউই বলিনি জানে না। infact তখন। হ্যাঁ, বাজে বাজে জিনিস, মহিলাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ছবি এঁকে ভুলভাল জিনিস লিখে বাড়িতে কাগজ ছুঁড়ে ফেলে রেখে যাওয়া হতো। বাট ঠিক আছে, কোথাও আমি ভগবানের কাছে প্রার্থনা করেছি, ভগবান যদি আমার সত্যি দোষ থাকে তাহলে আমাকে শাস্তি দিও, আর যদি দোষ না থাকে তাহলে যারা এটা করেছে তাদের সঙ্গে তুমি বুঝে নিও, তাদের ক্ষতি করো না, কিন্তু বুঝে নিও, তাদের বুঝিয়ে দিও তোরা এটা ভুল করেছিস। বিশ্বাস করো, যে বা যারা করেছিল তারা কেউ সেনে নেই, তারা সুস্থভাবে বেঁচে আছে। আমি সবাইকে জানি, সবাইকে চিনি ব্যক্তিগতভাবে। ইনফ্যাক্ট তারা এখন আমার বর্তমানে আমার হোয়াটসঅ্যাপেও আছে। তাই কথা হয় তাদের সাথে? ইয়েস, কথা হয়। মানে যারা তোমাকে নিয়ে এই সমস্ত অভিযোগ করছে, একদম, যাদের মানে ঘিরে কোট আনকোট প্রত্যেকটা অভিযোগ যে মানুষগুলো এসব এনেছিল, আমার ব্যক্তিগত তারপর আমি অভিযোগ। তাদেরকে নিমন্ত্রণ করে আমার বাড়িতে খাইয়েছি। হ্যাঁ, Yes. যখন আমি আবার কামব্যাক করেছি, আমার তখন এটা মনে হয়েছে যে ওরা আমার পরিসরটাকে অনেক বাড়িয়ে দিয়েছে। যারা আমাকে চিনতেন না তারা আমার খারাপে চিনে আমাকে আমার গান শুনে ভালোবেসেছে। ঘটনা যেটা ঘটেছে, ওকে আমার ঘর থেকে বেরিয়ে যাও কিছু মানুষজন, তারা একটা টোটাল একটা গেম প্ল্যান করেছিল। আচ্ছা, করে তারা জানতো আমি হট মেজাজি, আমি খুব মানে আগে একটা যে বিষয় ছিল, আমি যে কোনো কারণে রেগে গেলে আমি ঝগড়ায় চলে যেতাম। হাতাহাতি কোনোদিন করিনি, মানে আমার এগেনস্টে কোনো রেকর্ড নেই আমি ওকে মেরেছি কোনোদিন, মানে এমন কোনো রেকর্ডস নেই আমার এগেনস্টে। তো আমি ঘুমোচ্ছি, জন্মদিনের পরের দিনের বাড়িতে ঘুমোচ্ছি, আমাকে বিছানা থেকে ঘুম থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, কেসব দা ওকে মারছে, তুমি না গেলে ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারছে না, তুমি চলো। আমি গেছিলাম ওকে ঠেকাতে। সেটা একটা পুরো স্টোরি হয়ে গেল। আমি নাকি কলার, তুমি বলো না, যদি আমি আমার চেন তোমার পকেটে ঢুকিয়ে দিই, ঢোকানোর পর কি প্রমাণ আছে ওই চেনটা আমার? বলো না, আমি এত বড় বোকা, 1 লাখ টাকার চেন আমি তোমার পকেটে ঢুকিয়ে দেবো, দিয়ে বলবো আমার চেন নিয়ে নিছে, কেউ দেখলো না। তখনই যদি তুমি বলো যে আমার চেন, এসবের চেন হয়তো যদি হতো, এটা যদি সত্যি এমন ঘটনা ঘটতো, তাহলে তো এটাও হতে পারতো। আমার মাথায় বুদ্ধি নেই, এবার চেন খুলে দিয়ে দেবো, এত টাকার চেন কেন? ও কি অপরাধ করেছে? ও আমাকে নিয়ে 2-4টে রোস্ট করে আমার বাবা মাকে গালাগাল দিয়েছে, তার জন্য একটু ক্ষোভ ছিল যে আমার বাবা মাকে গালাগাল করলি ভাই, আর কিচ্ছু ছিল না। বাট আমি এখন ওকে থ্যাঙ্কস জানাই, ওই ভাইকে, বা আমার আরও কিছু অনেকেই ভাই বোনেরা ছিলেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই সবসময়, যে ওরা আমাকে অনেক সংযত করে দিয়েছে। আগে ভাবতাম কি করতে হবে, আজকে ভাবি কি করতে হবে না। আমি একজনের নাম বলছি যে তোমাকে কোট আনকোট ছাপড়ি আর্টিস্টই ভাবে, এবং সে বিভিন্ন জায়গায় অনেক সময় অনেক কমেন্টেও আমি দেখেছি যে সে বলেছে, সৌম্য চক্রবর্তী। তাকে সবাই চিনি, সে জানে, সে তোমাকে ছাপড়ি আর্টিস্ট বলেই ভাবে। তোমার কি মনে হয় সৌম্য চক্রবর্তী গান জানে না, নাকি তোমার জায়গায় আসার জন্য তাকে অনেকটা শিখে আসতে হবে? না না না, আমি বলি সৌম্য চক্রবর্তী অবশ্যই শিক্ষিত একজন গায়ক। ওর আমার প্রতি কিছু রাগ আছে যেগুলো থেকে বলে। ওর ফোন আমি বেশ কয়েকবার রিসিভ করতে পারিনি। আচ্ছা, ওর আমার প্রতি এই অভিমান থেকে এই লেখাগুলো। আমি যখন বাড়ি পুড়ে যায়, সৌম্য চক্রবর্তী ফোন করে আমায় পায়নি, ওর খুব অভিমান তার জন্য, যে কেশবকে তো আমি এতবার ফোন করছি, ও কেন রিসিভ করেনি, ওর ছেলেপুলে কেন রিসিভ করেছে। আমার ট্রোলের পর ও আমাকে অনেকবার ফোন করেছে। ও কিন্তু আমার খুব একটা সময়কার, ইনফ্যাক্ট ওর একটা দুর্ঘটনা ঘটেছিল কোনো এক সময়, আমি বলবো না সেটা, কারণ একটা মানুষের অতীত নিয়ে কথা বলার অধিকার আমার নেই। একটা দুর্ঘটনা হয়, সে সময় প্রথম 3-4 জন যারা লড়াইয়ে নেমেছিল, তার মধ্যে আমি একজন। 3-4 জন যারা লড়াইয়ে নেমেছিল, তার মধ্যে আমি একজন, যে সেই সময় বারবার ওর যেখানে এই কেসটা নিয়ে লড়াই হয়েছে, বারবার সেখানে দৌড়েছি। তাই ওর প্রতি আমার কোনো অভিমান নেই। ও অনেক জায়গায় কমেন্ট করেছে, আমাকে নিয়ে বহু জায়গায় লিখেছে, কিন্তু তার পেছনে ওর অনেক বড় একটা অভিমান আছে। আমার আজকে তোমার কাছে ডিরেক্ট প্রশ্ন, বিয়ের পরে কি তুমি বউকে লুকিয়ে রেখেছিলে, নাকি বউকে বোন বলে পরিচয় দিয়েছিলে? কোনোদিনই না। ইনফ্যাক্ট এমনও শোনা যায় যে তুমি রাখি পরানো নিয়ে একটা বিষয় হয়েছে। একদমই না, আমি একটু, এবং সেগুলো তো সোশ্যাল মিডিয়াতে, দেখো সোশ্যাল মিডিয়ায় সব কিছুর যে তোমাকে সাথে সাথে ক্ল্যারিফিকেশন দিতে হবে এমন নয়। ঠিক, মানুষ কি আমার ব্যক্তিগত জীবন দিয়ে আমাকে চেনে? মানুষ কেন আমাকে গ্রহণ করেছিলেন? মানুষ কেন আমাকে অনুষ্ঠানে নিতেন? আমার গানের জন্য। কেউ কিন্তু আমি বাড়িতে ভালো ছেলে, ভালো স্বামী, ভালো সন্তান, বা কারোর ভালো ভাই, এটা জেনে তো আমাকে ডাকেননি। মানুষ আমার গান শুনে আমাকে অ্যাকসেপ্ট করেছেন, রাইট? ঠিক। এবার দেখো,
যারা বলেছিলেন আমি আমার বউকে বউ বলে পরিচয় দিইনি, আমি একটু পেছন দিকে যেতে চাই। আমি কতগুলো স্ক্রিনশট তোমায় দেবো। আমি কালকে ইনফ্যাক্ট হঠাৎ করে আমি আজকেই আমার পেজে একটা কন্টেন্ট আপলোড করেছি। 2019-এ একটা গান গেয়েছিলাম লক্ষ্মী সোনা, যে লক্ষ্মী সোনা গানটিতে একটি ছবি ব্যবহার করা হয়েছে ভিডিওটাতে, যেখানে আমি আর অঙ্কিতা, এবং সেই ছবিটা আমাদের ভাত কাপড়ের দিনে তোলা ছবি। বাহ। যার হাতে শাখা, কপালে সিঁদুর। হ্যাঁ, যেহেতু সাইড ফেস, সিঁদুর দেখা যাচ্ছে না, বাট একটা বউয়ের ফেস। সেই ভিডিওটা দিয়ে আপলোড করা ছিল লক্ষ্মী সোনা। পরে যদিও স্ট্রাইক দিয়ে বাংলাদেশের কোম্পানি ছিল, তাদের পলিসি অনুযায়ী উড়িয়ে দেয়, বাট আমি তার একটা ক্লিপ গতকালকে হঠাৎ খুঁজে পাই, আমি ফেসবুকে আবার রিশেয়ার করি। তো আমি তো লুকাইনি। পরবর্তীকালে যখন আমার আস্তে আস্তে মানুষের কাছে পরিচিতি লাভ করে, তখন না আমরা আর নতুন করে কারো কাছে বলিনি যে আমরা স্বামী স্ত্রী। আর যদি তুমি রাখির কথায় আসো, রাখির বিষয়টা না একটা ডিফারেন্ট, মানে এটা জিনিসটা রাখিই ছিল, জিনিসটা কিন্তু রাখিই ছিল, যেটা যে ছবিটা ভাইরাল হয়েছে। কিন্তু ও আমাকে রাখি পরানোর উদ্দেশ্যে রাখি পরায়নি। যিনি ছবিটা ভাইরাল করেছেন তিনি মজার ছলেই ছবিটা তুলেছিলেন। এই অঙ্কি, তুই এই ছবিটা তোল, এই তুই দাদার ভাইয়ের হাতে রাখিটা বাঁধবি, আমি ছবিটা তুলবো। আমি জানি হয়তো তার কাছেও পৌঁছবে, আমি তাকে কোনোভাবেই অসম্মান, আমি কাউকে, ইনফ্যাক্ট আমার যারা খুব ক্ষতিও করেছেন, আমি তাদের কাউকে অসম্মান করতে চাই না। আমায় কেন বুঝলি না রে তুই, এই গানটার নাম কি? আমায় কেন বুঝলি না তুই, এটাই তো। আর তোমাকে নিয়ে যখন পড়াশোনা করছিলাম, যে একটা সময় হয় যখন তুমি এবং তোমার স্ত্রী দুজনেই একে অপরের থেকে দূরে থাকতে, সেপারেট থাকতে। এই গানটা কি তখনই সেই সময়? না 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 না, এটা অনেক বছর আগের গান। আচ্ছা, এটা 2019-এর গান। 19-এর গান। ওর সাথে সেপারেশনের পর আমাদের যে গানগুলো তৈরি হয়, তার মধ্যে কি কৃষ্ণারে আছে? হয়তো কোনো দিনটা তৈরি হয়েছে আরও চলে গেছে তার কদিন পরে। ইনফ্যাক্ট মানে হয়তো কোনো দিনটায় আমি ওকে খুব মিস করেছি। আচ্ছা, হয়তো কোনো দিন ও চলে যাওয়াতে তৈরি হয়নি, কিন্তু মানুষ অনেকে ভুল জানেন, ভুল ভাবেন, হয়তো কোনোদিন ও চলে যাওয়ায় তৈরি হয়নি, হয়তো কোনো দিনটা ওকে মিস করিয়েছে। থাকতে যদি তুই রোজ আমার আকাশে, দেখতি মন কতটা তোকে ভালোবাসে। কারণ হয়তো কোনো দিন, যেদিন রেকর্ড করা আমার বাড়িতে, আমার তখন স্টুডিও নেই, আমার ট্রোলের পর তখন কেউ আমাকে তার স্টুডিওতে গান রেকর্ড করতে দিচ্ছে না। হ্যাঁ, এরকম হয়েছে, আমাকে কেউ তাদের স্টুডিওতে জায়গা দিত না, না আগে সব রেকর্ড করা যাবে না প্লিজ। আর কি রিফিউজ? অনেক কিছু আমার সাথে, মানে ধরো সে যেসব স্টুডিওগুলো থেকে আমি রেকর্ড করতাম, তারা বললেন কেশব প্লিজ এসো না, প্লিজ আসিস না। কাউকে ফোন, মানে হয়তো কাউকে ফোন করেছি, প্লিজ কেশব আমার ফোন করো না, আমার লোকজন যদি দেখে তুমি ফোন করেছো, আমার এটা মান সম্মান হানি হবে। এরকম হয়েছে আমার সাথে, যদিও পরে তারা সে ভুল স্বীকার করেছে, যেটা তাদের টিম মেম্বারও নাকি বদলে গেছিল। সত্যি এটা? মানে যারা তোমার সাথে স্টেজে বাজাতো? না 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 না, ওরাই একমাত্র যারা আজও আছে আমার সাথে, একমাত্র ওরাই যারা মিকিদার কাছে জনে জনে ফোন করেছে, কিরে তোদের কেশব হয়ে গেল, এবার ছাড় কেশবকে। মিকিদা আমাকে বলেইনি, জানতেই দেয়নি, তারা জানেও না যে মিকিদার বাড়িতে আমি আছি, মিকিদা আমাকে জানতেও দেয়নি যে মিকিদার কাছে সব ফোন এসছে। পরে যখন আমি আবার এসছি আমার সমহিমায়, আমার কাজের মাধ্যমে, তখন মিকিদা বলেছে জানো কেশব এইগুলো হয়েছে। তো তাদের সাথে আমার পরে দেখা হয়েছে, বাট আমি একবারের জন্য এক্সপ্রেস করিনি যে আমি সেগুলো জানি। যেখান থেকে এই কথা সূত্রপাত হচ্ছিল, এই যে এতগুলো কথা, সেখানে আরেকটু ফিরে যায় সেপারেশনে। মানে সেক্ষেত্রে অনেকের প্রশ্ন যে কেশব কি অঙ্কিতাকে তখন বুঝে উঠতে পারেনি, নাকি কেশবের স্ত্রী কেশবকে বুঝে উঠতে পারেনি, তার জন্য একে অপরের থেকে দূরে চলে যায়? দেখো, একে অপরের থেকে দূরে চলে যাওয়ার মধ্যে অনেকগুলো কমপ্লিকেশনস, সেখানে কোথাও ফ্যামিলি ওরিয়েন্টেড কিছু ব্যাপার, অবশ্যই সেটা আমার বাড়ির দিক থেকে নয়, কারণ আমার বাড়িতে বাবা মামুনি অঙ্কিতাকে মানে কোন জায়গায় বসিয়ে রাখে সেটা সবাই জানে। কিছু ফ্যামিলি কমপ্লিকেশনস ছিল, বা অঙ্কিতার আমার সময়, মানে তুমি বিশ্বাস করবে না, বিয়ের পর মানুষে হানিমুনে যায়, রাইট? বিয়ের পর ঘুরতে যায়, এখন তো বিয়ের আগেই ঘুরতে যাওয়ার একটা প্রচলন হয়েছে, তো প্রি ম্যারেজ হানিমুন। কিন্তু আমরা বিয়ের 5.5 বছর পর কোথাও গেলাম, তার আগে কোথাও যায়নি। মানে
দীঘা মন্দারমণিতেও নেই। এটা কেন? মানে ব্যাপারটা হচ্ছে যে সময় বিয়ে হয়েছিল তখন খুব সামান্য টাকা রোজগার করি, ইনফ্যাক্ট তখনও বাবার পয়সাতেই খাই এবং কিছু শোজ করি, মানে তখন তো নাম নেই সেভাবে, কিছু শোজ করি, এক একটা অনুষ্ঠানে 5,000-7,000 টাকা করে পাই গান গেয়ে, তাও গাড়ি নিয়ে যেতাম, গাড়ির একটা খরচা, তো একটা লোক যেত সাথে, তাদের একটা খরচা। এবার যখন বিয়ে করলাম তখন অনেকটা দায়িত্ববোধ বাড়লো, তখন কলকাতায় একটা স্টুডিওতে কাজ করতাম, কলকাতা স্টুডিওটায় কাজ করতাম, করে লাস্ট ট্রেনে ফিরতাম, ফিরে হাবড়াতে বান্টিদা, আমি যার স্টুডিও থেকে কাজ শিখেছি অ্যাকচুয়ালি, বান্টিদা কিছু কাজ জমিয়ে রাখতো, সারাদিন হয়তো ও করতে পারলো না, সেই কাজগুলো ফিনিশিং আমি করতাম, রাতে আমি ফিনিশ করলাম, করে যখন বাড়ি ফিরবো তখন ভোর 4-4:30 বাজে কি 5টা বাজে। তখন ওই ভ্যান যে লোকগুলো ওনারা ঘুমোতেন, তাদের ডেকে যদি বলতাম একটু দিয়ে আসবেন, তারা 50 টাকা 60 টাকা চাইতেন বা 80 টাকা চাইতেন। আমি ওইটুক রাস্তা রাত্রিবেলা অন্ধকারে হাঁটতে হাঁটতে চলে আসতাম এভরিডে। তো আমি সে সময় শুধু ভাবতাম যে এই পয়সাগুলো বাঁচিয়ে রাখি, একটা গান রেকর্ড করতে পারবো, হ্যাঁ যদি একটা গান বানাতে পারি। তো এই করে করেই আমার জার্নিটা শুরু। মানে তখন এই করতে করতে না রোজ ভেবেছি যে কালকে নতুন কিছু করব, পরশু আরেকটু কিছু করবো। আমি করতে করতে অঙ্কিতাকে সময় দিতে পারিনি। যখন আমি সময় দিতে পারিনি তখন স্বভাবত ওর প্রচুর অভিমান জন্মেছে। ওর অভিমানে ও ওর বাপের বাড়িতে বলেছে এই প্রবলেম সেই প্রবলেম। অঙ্কিতা কোনো জিনিসে খারাপ লেগেছে আমার, বা তার কোনো জিনিস আমার থেকে সময় পাচ্ছে না, বা তার কোনো চাহিদা আছে সেটা সে আমায় বলতে পারছে না, সেটা নিয়েই যখন বাপের বাড়িতে বলা হচ্ছে, বাপের বাড়ি থেকে কিছু উত্তর আসছে এমন যেটা তারও মাথা বিগড়ে যাচ্ছে। কারণ তাদের মতে বিয়ে হয়নি, তো আচ্ছা বাপের বাড়ির মতে বিয়ে হয়নি, তো আমাদের পালিয়ে বিয়ে। সো তাদের তরফ থেকে যে রিপ্লাইগুলো আসছে সেই রিপ্লাইগুলোতে হয়তো কোথাও অঙ্কিতার মাথাটাও ঘুরে যাচ্ছে। এই করতে করতে না একটা দুজনের মানে ঠিক এই থেকে এই হয়ে যায় সম্পর্কটা। আমরা অনেক কষ্টে মেনটেন করার চেষ্টা করেছিলাম সম্পর্কটা, বাট সামহাও তারপরে একটা এমন দূরত্ব তৈরি হয়, তারপরে ও চলে যায়। চলে যাওয়ার পর ইনফ্যাক্ট অনেকেই ভেবেছেন বোধহয় কেশবের কোনো সম্পর্ক তৈরি হয়। তুমি অঙ্কিতার কাছে কোনোদিন শুনে দেখো, আমার মানে অঙ্কিতা যে সময় চলে যায় তখন আমার কোনো রিলেশনশিপ নেই, আমি পাগলের মতো কান্না করেছি। তখন গান তৈরি হয়েছে হায় রে পিরিতি দোহাই আর চরাস নাই চোখের জল। ইনফ্যাক্ট মানে আমি তো মানে অঙ্কিতা আমার পরে আজও খেপে যায়। ওই ভিডিওর মধ্যে একটা সিন আছে, বলবো না কোন সিন, যে সিনটা বাস্তবে অঙ্কিতা আমার সাথে ঘটিয়েছে। মানে কোনো চিট করার সিন নয়, মানে অনেকে ভাববে হয়তো চিট করার কোনো ভিডিওটার মধ্যে চিট করার একটা গল্প আছে, ওটা নয়। বাট ওর সাথে কোনো আমার ব্যক্তিগত একটা ইস্যু ভিডিওতে দেখানো হয়, যে ঘটনাটা সত্যি অঙ্কিতার সাথে, অঙ্কিতাকে আমি ফেরাতে যাই, বোঝাতে চাই, আমার সাথে সেম ঘটনাটা ঘটায়, তো আমি সেটা ভিডিওতে দেখিয়েছি। হ্যাঁ, তো এরকম ছোট ছোট ব্যাপার অনেক বাচ্চামি, যেগুলোকে বাচ্চাই তুমি তো এখনো বাচ্চামিই করো। তোমার নামে কত অভিযোগ জানো? তুমি সঠিক সময়ে স্নান করো না, সঠিক সময় খাও না, তোমার স্নান করতে এত দেরি হয় যে বাড়ির লোকরা তোমার পেছনে পড়ে থাকে, এবং তুমি যখন খেতে আসো তখন লোকজন সন্ধেবেলার চা কফি স্ন্যাক্স খায়, তুমি সেই সময় দুপুরের লাঞ্চ করো। এবং তোমার আরও বড় অভিযোগ, তুমি যদি বাড়িতে থাকো লাইক অফ স্টার, মানে তুমি স্টারদের মতো থাকো, স্টুডিওতে থাকো, তোমার সাথে নাকি কেউ কথা বলতে গেলে তাকে দাঁড়িয়ে থাকতে হয়, সে কখন সময় পাবে কেশবের সাথে কথা বলতে হবে, মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বাড়ির লোককে কথা বলতে হচ্ছে কেশব, এটা বড় অভিযোগ। স্টারডামটা কে চায় না? এবার আমরা তো বাইরের মানুষের কাছে স্টারডাম দেখাতে পারবো না। আমি আজও খুব সাধারণভাবে চলাচল করি। হ্যাঁ, নিজের একটা স্ট্যাটাস মেনটেন করতে একটা গাড়ি দরকার, একটু ভালো জায়গায় খাওয়া দাওয়া করাটা দরকার, বা একটু ভালো মানুষদের সঙ্গে চলাফেরা করাটাও দরকার, সেটা কিন্তু আমরা প্রয়োজনে, কিন্তু প্রয়োজনের বাইরে আমি আজও খুব সাধারণভাবে লাইফ লিড করি। আমি রাস্তায় দাঁড়িয়ে দুম করে একটা দোকান আমার খুব পছন্দ, চোখে ভালো লাগতে হবে। সেই দোকানটা খুব ছোট হতে পারে, ঝুপড়ি দোকান হতে পারে, বাট দোকানটাকে পরিষ্কার হতে হবে, চোখে ভালো লাগতে হবে। আমি দুম করে সেই দোকানে নেমে আমি চা খাই। এখন এইবার নিজের তো একটা চাহিদা থাকে যে আমি স্টার্ট হবে বিলং করবো, সেটা তো আর সম্ভব নয় বাইরে, সেটা বাইরে পারবো না। মানে যদি কোনোদিন মানুষের আশীর্বাদ স্টার হয়ে যায় সেদিনও পারবো না। তাই বাড়িতে একটু আমার মতো থাকি, বাড়িতে আমি একটু গান বাজানিয়ে থাকি, মানে নাথিং এলস। আমার সাবজেক্ট মিউজিক, আমি সারাদিন স্টুডিওতে পড়ে থাকি, নিজেও তো গান বাজনা করি, গান বানাই। কেউ গেলে কথা বলি না, কেউ গেলে বিরক্ত হই। হ্যাঁ, মানে একটা দেখা গেলো একটা জলের গ্লাস দিয়ে গেছে, তো 1 ঘন্টা পরে এসে দেখলো ওই গ্লাসটা ভর্তি জল ওখানেই আছে। ওইটা যদি কেউ বলতে যায় কিরে এখনো খেলি না, বা অঙ্কিতা বলতে গেলো এখনো খেলে না, যাবে প্লিজ চলো, তখনও ওটাই মনে হয় যে না কেন, আমি তো কাজটা করছি। আমি একটু ওই বাড়িতে ওরকমভাবে। এবার হ্যাঁ, স্নান করাটা আমার ভুল। স্নানের সময়, খাওয়ার সময়, ঘুমানোর সময় আমার বড্ড বেনিয়ম। আজ হয়তো গরম রক্ত, বুঝতে পারি আজ গরম রক্ত বলে সব চলছে,
কিন্তু একটা সময় পরে মানে নচিদা তো যতবার বাড়িতে আসে ততবার একটাই কথা যে তুই টাইমটা মানে শিডিউলটা ঠিক কর। কারণ বাড়িতে আসলে আমি অ্যাকচুয়ালি 2-3টে লোক আছে যাদের কথা আমি শুনি, ঠিক, যাদের কথাই আমার কাছে শেষ কথা। তার মধ্যে নচিদা একজন, আরও একটা মানুষ আছে, অনেকে ভাববে এটা পলিটিক্যাল কথা বলছি, বাট নন পলিটিক্যাল ব্যাপার। মানে সে আমার গার্জিয়ান, নন পলিটিক্যাল গার্জিয়ান। তার একটা ব্যক্তিগত পলিটিক্যাল পরিচয় আছে, তুমি তাকে চেনো, তৃণাঙ্কুর ভট্টাচার্য, তৃণাঙ্কুরদা। তার সাথে সম্পর্কটা মানে সে যদি আমায় বলেছে যে তুই এটা করবি, আমার বাবার অসুস্থতার সময় আমি তার থেকে অপশান নিইনি, আমি তার থেকে ডিসিশান নিয়েছি। তুমি বলো আমি কোথায় নিয়ে যাবো, তুমি যেখানে বলো আমি সেখানে নিয়ে যাবো। সে আমাকে ডিসিশানই দিয়েছে, সে আমাকে অপশান দেয়নি। তা আমার লাইফে এই 2-3টে লোক, নচিদা মানে এই লোকটা জানে কেশব আমাকে কোনো স্বার্থ ছাড়া ভালোবাসে। আর নচিদা এমন একটা মানুষ, তুমি অনেকবারই হয়তো মানুষের সাথে মানে সান্নিধ্যে গেছো, তুমি জানো নচিদা ঠিক সেই কটা মানুষের সাথে মেশে যে কটা মানুষ নচিদার সাথে বিনা স্বার্থে ভালোবাসে। মানে যে লোকটা নচিদার থেকে পাওয়ার কিছু নেই, যে লোকটা নচিদাকে নিয়ে ফুটেজ খাবে না, যে লোকটা নচিদাকে নিয়ে বিজনেস করবে না, নচিদা সেই লোকগুলোর সাথেই মিশবে, সেই লোকগুলোর সাথেই সময় কাটাবে। নচিদা আমার এখানে আসলে আমার বাড়িতে ঘন্টার পর ঘন্টা আমার বাড়িতে থাকেন, আমার বাড়িতে সময় কাটা। আমি কোনো ফেসবুকে ছবি এখন প্রথম আসলে দিতাম, কারণ তখন তো স্বপ্ন নচিকেতা চক্রবর্তী, যাকে ভগবান মানে পুজো করি, সেই লোকটা আমার বাড়িতে এসছে। আজকে আমি কোনো সোশ্যাল মিডিয়া করি না, আজকে ভদ্রলোক আমার বাড়িতে আসলে ওটাই আমার কাছে মনে হয় আমার ভগবান এসছে আমার বাড়িতে। তো ওই লোকটা যখন আমার শাসন করে তখন কদিন একটু মেনটেন করার চেষ্টা করি, এবার টাইম ডিসার্ভ করবো, এটা করব। তো এই লোকগুলোর কথা শুনে একটু টাইম টু টাইম চলার এখন আপাতত চেষ্টা করছি। আমার মনে হয় না যে আমার বাড়িতে বাবা মা বা অঙ্কিতা এরা কেউ আমাকে বকে আমার স্নান করার সময়, আমার খাওয়ার সময় আর ঘুমানোর সময়, এই 3টে টাইম, এই 3টে মানুষ আমাকে সোজা করতে পারবে না। আমাকে যদি সোজা করতে পারে তাহলে আমার এই লোকগুলোই আমাকে আস্তে আস্তে বুঝিয়ে করছে, আর দাদা কথা শুনে চলবো। আরেকটা বিষয়, খুব কয়েকজনের নাম উঠলো বলে তুমি বললে, তোমাকে একটা বক্তব্য আছে যে কেশব তো পার্টি পলিটিক্স করেই উঠলো। তার কারণ তোমার সাথে পলিটিক্যাল মানুষজনের, যারা হয়তো তোমার কাছে বন্ধু বা দাদা, কিন্তু আমাদের চোখে তারা পলিটিক্যাল মানুষজন, তোমার একটা গান বিভৎস রকম ভাইরাল, এবং সেই গানের জন্যই নাকি তোমার পুনরুত্থান। এমন এটাও শোনা যায় যে তুমি যদি পার্টি পলিটিক্স না করতে তাহলে নাকি এত শো তুমি পেতে না কলেজ টলেজে। সত্যি কি কেশব এত বিচক্ষণ রাজনীতিবিদ যে শাসক দলের লোকজনকে এত ভালো কথা বলতে বলো? যদি তাই হতো তাহলে আমি আজকে দলীয় কোনো পদপ্রার্থী হতাম। তোমাকে পদপ্রার্থী হওয়ার জন্য অপশন দেয়নি? আমি হইনি। তোমাকে বলেনি যে তুমি অমুক জায়গায় দাঁড়াও? আমাকে অবশ্যই বলা হয়েছে, বাট আমি তো রাজনীতি করতে আসিনি, আমি দল থেকে কিচ্ছু পেতে আসিনি। দেখো, যদি রাজনৈতিকভাবে বলতে হয় তাহলে আমি আমার রাজ্যের পলিটিক্যালি একটা মানুষকে মানে পাগলের মতো ভালোবাসি, রাজনৈতিকভাবে নয়, আবারও অরাজনৈতিকভাবে। তার স্পিরিট, তার যে দর্শন, তার যে কথা বলার ধরন, তার যে ভাব ভঙ্গিমা, তার যে অ্যাটিটিউড, আমি এটাকে ভালোবাসি। অভিষেক ব্যানার্জি। কিন্তু তার মতাদর্শ তো তুমি মেনে চলো নিশ্চয়ই, তার ধারণা। আমাকে কোথাও কোনো মঞ্চে গিয়ে কেউ শুনেছে যে আমি এই পার্টির হয়ে বক্তৃতা দিতে গিয়ে আরেকটা অন্য পার্টিকে গালাগাল করে এসেছি? কিন্তু সবাই পার্টিকে গিয়ে বলে, সবাই শুনেছে যে তুমি একটা পার্টিরই গান লিখেছো, একজন মানুষকেই তুমি তার একটা টাইটেল সং দিয়েছো। তৃণমূল দলের যত অফিসিয়াল গান হয়েছে সেগুলো আমার কাছে এসেছে কাজের জন্য, কারণ আমি তো হিট দিয়েছি সে গানগুলো। যখন প্রথম তৃণমূলের জন্য আমার প্রথম কাজ করা, আমরা তৃণমূল ছাত্র পরিষদ যখন আমার কাছে আসে, তখন তৃণমূল ছাত্র পরিষদটা নিয়ে সবে ইউনিটিটা, মানে তৃণমূল ছাত্র পরিষদ দীর্ঘদিনের একটা সংগঠন, কিন্তু সেই সংগঠনটা তখনও এত মানে চারিদিক দিয়ে এরকম একটা বেষ্টনী ছিল না। আজকে যে সংগঠনটার এত মানে সবাই মিলে একসাথে হাতগুলো ধরা, যখন আমার কাছে গানটার অফার আসে, আমি তখন গানটা এমনভাবেই লিখে দিই যে গানটা সবার ফোনের কলার টিউন হতে বাধ্য হয়। সেটা কিন্তু আমার কাজের জন্য, গানটা যদি আমি খারাপ বানাতাম তাহলে হিট হতো না কোনো দিন। আজকে অভিষেকদার সঙ্গে তিনি এত স্নেহ করেন আমায়, তিনি এত ভালোবাসেন আমায়, কোনোদিন আমি অভিষেকদার কাছে কিছু চাইতে যাইনি, দাদা আমার এটা লাগবে, কোনোদিন চাইতে যাইনি। আমাকে যতবার যেখানে বলেছে যে কেশব এখানে যেতে হবে, অমুক জায়গায় প্রচারে যেতে হবে, তমুক জায়গায় যেতে হবে, আমি গেছি, আমি মন থেকে গেছি। কারণ আমি এই দলের মানে প্রায় সবার সাথেই সম্পর্ক ভালো, কিন্তু আমি যদি কাউকে মনে করি যে তার
চিন্তাধারা, তার মতাদর্শটা আমার ভালো লাগে, সে মানুষ অভিষেক ব্যানার্জি। যেই লোকটা একমাত্র পারে এই দলটাকে পরিষ্কারভাবে আগামীতে এগিয়ে নিয়ে যেতে পারে। আচ্ছা কেশব, যদি সরকার পরিবর্তন হয়ে যায়, তোমার ভালোবাসা কি বদলে যাবে? দেখো, ভালোবাসার জায়গা ডিফারেন্ট না হয় না, মানে ভালোবাসা কেন বদলাবে? সময়ের সাথে সাথে আমি তো আমি তৃণমূল কংগ্রেস যে রাজনৈতিক দল, আমি রাজনৈতিকভাবে কিছু বুঝি না। আমাকে যদি বলা হয় তৃণমূল কংগ্রেস দলটার এই ব্যাপার সম্পর্কে বলো, আমি তো জানি না আমি কি বলবো। তোমার কাকে ভালো লাগে এখন? মানে তুমি এমন এই উত্তরটা দিলে যে আমি জানি না আমি কি বলবো, ঠিক সেম উত্তর দেবও দেয় যে রাজনীতি নিয়ে আমি কিছু জানি না, কিন্তু কি সুন্দর বক্তব্য রাখে লোকজন। আরে সে তো এতদিনকার তার অভিজ্ঞতা, আমি খুব সে নামায় একটা পদপ্রার্থী, কিন্তু আমি খুব সামান্য। দেখো আমি কথাটা একটু জাস্ট বলি তোমায়, শেষ করি। আজকে সবাই জানেন, পশ্চিমবাংলায় সবাই জানেন কেশব তৃণমূল দলটার খুব ঘনিষ্ঠ। যে প্রশ্নটা দিয়ে তুমি শুরু করলে এই প্রশ্নটা, এবার সেটা জানার পরেও ত্রিপুরাতে কোন গভর্নমেন্ট আছে? ত্রিপুরার বিজেপি সরকারের বিভিন্ন প্রকল্পের গান আমাকে দিয়ে করানো হয়। ত্রিপুরাতে ত্রিপুরা সুন্দরী মায়ের গান, আমার তো এখন একটা নতুন সাবজেক্টের উত্থান হয়েছে, আমি ডিভোশনাল গাইছি এবং সেই গান মানুষ ভালোবাসছেন। হিট বুঝি না, মানুষ তো শুনছেন, এটুকুই জাস্ট বুঝি। তো ত্রিপুরার সরকার থেকে যখন কলকাতাতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে আসা হয়, একটি টিম আসেন, সেই সময় হঠাৎ করে তাদের টিম থেকেই কেউ আমাকে প্রস্তাব রাখেন, আমার সঙ্গে মিটিং করেন যে আমাদের মায়ের জন্য একটা গান আপনি যদি করেন। তো তাদের সেই প্রস্তাবকে আমি সম্মতি জানিয়ে বিনা পারিশ্রমিকে, আমি কোনো পারিশ্রমিক নিইনি, কারণ মায়ের গান হচ্ছে তোটা। আমার তো সৌভাগ্য, মায়ের মন্দিরে আমি যেতে পারছি, 2 দিন আমি শুটিংয়ের জন্য মায়ের মন্দিরে আমি থাকতে পারছি, এটা আমার জন্য অনেক বড় পাওনা ছিল। আমি বিনা পারিশ্রমিকে গানটি করেছিলাম। ইনফ্যাক্ট আমি গান লেখা, সুর করা, মিউজিক অ্যারেঞ্জমেন্ট, যা যাবতীয় খরচা, ভিডিও মেকিং, কোনো কস্টিং নিইনি। বাহ! তারা আমাকে পারিশ্রমিক দিতে চেয়েছেন, আমি নিইনি। তো সেখানকার পর্যটন শিল্পের সঙ্গে আমি পর্যটন দফতরের সঙ্গে আমি, তার মানে বলতে চাইছো যে তুমি অন্য দল থেকেও তোমার সসম্মানে তোমার গান, তোমার শিল্পী সত্তা, আমার শিল্প সত্তাকে তারা গ্রহণ করেন। তারা তো আমাকে গানে চেনেন, তারা তো রাজনৈতিক কারণে চেনেন না। তোমার গান যখন অভিষেক ব্যানার্জির একটা বড় কনসার্টে এসে শান গাইলো, কেমন লাগলো তোমার? অবশ্যই ভালো লেগেছে। যেমন যদি বলতে হয়, মোহনবাগান ইস্ট বেঙ্গলের মধ্যে বিরাট গন্ডগোল। মোহনবাগান সমর্থকরা ইস্ট বেঙ্গলকে দেখতে পারে না, ইস্ট বেঙ্গল সমর্থকরা মোহনবাগানকে দেখতে পারে না। দুটো ক্লাবের গানই কিন্তু অরিজিৎ সিং গেয়েছে। বাহ! তাই না? দুটো ক্লাবের গান অরিজিৎ সিং গেয়েছে। এবার বলো না, এখানে ডিবেটটা কে করবে? ডিবেট তো করতে চাইছি না, কিন্তু না, এখানে আমার তোমার ডিবেটের কথা বলছি না, বুঝতে পারছি, আমি বাইরের লোকের ডিবেটের কথা বলছি। তো যখন সেটা তো গান, সে তো গান গেয়েছে, দুটো ক্লাবের গানই হোক না, সে ওইসব ভেবে গায়নি, সে একটা ভালো গান পেয়েছে, তার কাছে গানটা ভালো লেগেছে, সে গেয়েছে। আমার কাছেও এমন ব্যাপার যে আমার গানটা মানুষের গ্রহণযোগ্যতা হয়েছে, তাই মানুষ শুনেছে, মানুষ নিয়েছে, কোথাও মানুষ কানেক্ট করতে পেরেছে। আজকে যখন প্রত্যেকটা ব্যানার পোস্টারে আমি যখন রাস্তা দিয়ে যাই, যখন অভিষেকদার ছবি, কোথাও অভিষেক দা আসছে, ওপর লেখা থাকে বাংলার যুবরাজ, সবুজ সেনা সেনাপতি, আমার ভালো লাগে, কারণ ওই লেখাগুলো, লাইনগুলো তো আমার সৃষ্টি, ওই লাইনগুলো তো আমার তৈরি লাইন থেকে, আমার লেখা লাইন থেকে নিয়ে এইভাবে তৈরি হয়েছে, ওই পোস্টারে লেখা হয়েছে। কেশব, একদম শেষের দিকে আসবো, কারণ আড্ডা তো চলছে। তোমার ছোটবেলার কথা হঠাৎ করে আমার মনে পড়ে গেল। তুমি স্কুলে পড়ো, তোমার নাকি দিদিদের সাথে দারুণ বন্ধুত্ব ছিল। মানে ছোটবেলা থেকে পাকা কেশব। এটা কে বলেছে? মানে তুমি যে ক্লাসে পড়ো তার থেকে 2-3 ক্লাস বড় দিদিদের কাছে তোমার নাকি আধিপত্য দারুণ। কেশব দেখতে সুন্দর, এসে গালটাল টিপে দিত, কেশবও নাকি দারুণ সময় কাটাতো। তা আমার এখন বক্তব্য, প্রশ্নটা হচ্ছে, সে দিদিদের সাথে এখন কন্ট্যাক্ট আছে কেশবের? তারা হয়তো বাড়িতে মনে আছে না, তাদের কথা মনে আছে, অনেকেই ছিল সে সময়, তাদের কথা মনে আছে, কিন্তু তারপরে আর সময়ের সাথে সাথে তারাও কোথায় হারিয়ে গেল, তুমিও বড় হয়ে গেলে, আমিও বড় হয়ে গেলাম। তারপরে আর তাদের সোশ্যাল মিডিয়া থেকেও আমি খুঁজে পাইনি। ইনফ্যাক্ট মানে ব্যাপারটা কি খারাপ কিছু না, পাকামির কিছু নয়। তুমি এটা ওই ভাবছো, আমি ক্লাস 11-এ ওঠার পর প্রেম শব্দটার মানে বুঝেছি, তার আগে প্রেম কি বুঝিনি, আগে তো খুঁজিনি। তার আগে কি হতো, মানে প্রেম নিয়ে তো কিছু ভাবতে না। ব্যাপারটা হচ্ছে যে যারা আমাকে ভালোবাসতো, যারা আমাকে স্নেহ করতো, তারা স্কুলের দিদিরা তো আমার গানের জন্য ভালোবাসতো। হ্যাঁ, সবসময় না, সত্যি শোনো, কারণ
সত্যি কথা শোনো, এই কেশব তুমি সত্যি বলো, তোমার ছোটবেলায় সেই- মিষ্টি দেখতেছিলাম, হ্যাঁ শোনো ছোটবেলায় মিষ্টি দেখতেছিলাম, দিদিরা এসে গাল টিপতো, কিউট ভাই বলে গাল টিপতো, অত কিছু বুঝি না, ওরা ভালোবাসতো ওইটুকুই। তারা কিন্তু আমার প্রতি বছর সে সময় রাখি পড়াতে আসতো, ভাই পড়া দিতে আসতো। এগুলো জানতে চাইনি, এগুলো না বললেও বুঝতে কিন্তু পারছি তারা দিদি। তারপর সময়ের সাথে সাথে কোথায় যেন সবটা হারিয়ে, ভালোই বড় হয়ে গেলাম, তারাও কোথায় চলে গেল। ভালোই হয়েছে, কেন বলছি তারা হারিয়ে যায়। আর তোমার আরেকটা পুরনো বান্ধবীরা, মানে যারা তুমি যখন যে সময়টা স্ট্রাগল করছো আর কি, গান টান করতো, সেখানে তো অনেক বান্ধবীরা ছিল, তাদের সাথে কথা টথা হয়? অনেক দেখা হয়? বান্ধবী আমার ছিল না, সত্যি কথা বলতে। আরো একটা কন্ট্রোভার্সিয়াল কথা বলবো তাহলে। অনেক মানুষ আগে বলতো আমার কলেজ লাইফে, হ্যাঁ কেসব মেয়েবাজ, কেসব মেয়েবাজি করে, তখন একটু মিষ্টি দেখতেছিলাম। এইটার জন্যেই বোধহয় বলে, এখন তো খুব খারাপ দেখতে হয়ে গেছি। জীবনে প্রেম করেছি খুব অল্প। অঙ্কিতার আগে আমার একটা রিলেশন ছিল, সেটাকে রিলেশন না বলাই চলে, কারণ খুব খুব খারাপ এক্সপিরিয়েন্স ওটা আমার। তারপরে অঙ্কিতার সাথে একটা খুব অল্প সময়ের প্রেম হয়, 3 মাসের প্রেম। তারপর ওর বাড়ি থেকে বিয়ে দেওয়ার একটা বিষয় হয়, ও চলে আসে বাবাকে, তারপরে ও বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বাবাকে ফোন করে ডাকে, বাবা নিয়ে চলে আসে, বাবা নিয়ে গিয়ে মন্দিরে বিয়ে দিয়ে দেওয়া হয়। তারপরে আর সেই অর্থে আমার প্রেমটা বোঝা হয়। আমি কিন্তু কোনোদিন আমাকে কোথাও কোনো মেয়ের সাথে ডেট করতে দেখা যায়নি, অ্যাকচুয়ালি দেয়নি, কিন্তু লোকে ভেবেছে যে সব প্রচুর মেয়ের সাথে ডেট করেছে, এই করেছে ওই করেছে সেই করেছে। স্বামী হিসেবে কেশব কেমন? খুব খারাপ। কেন? একটা স্বামী হিসেবে যে দায়িত্বগুলো পালন করা উচিত আমি কোনোদিনই করিনি, পারবো বলে মনে হয় না। মানে কোথাও দাঁড়িয়ে মনে হয় তো যে স্বামী স্ত্রীর মধ্যে স্বামীর লিডার হওয়া উচিত। আমার বাড়িতে আজও দুপক্ষের দুজন লিডার, বাবা মায়ের মধ্যে বাবা লিডার, বাবা গার্জিয়ান। আমি এখনো কিছু করতে গেলে বাবার পারমিশন ছাড়া করি না। আর যদি অঙ্কিতার আমার মধ্যে হয়, আমি একটু অঙ্কিতাকে ভরসা করি যে না ও আছে তো সামনে, ও সামলে নেয়, আমি আমার মতো থাকলেই হবে। এই জায়গায় কোথাও গিয়ে স্বার্থপর, ডিপেন্ডেবল। আমি ওর উপর ডিপেন্ডেবল, আমি ওর উপর প্রচন্ড ডিপেন্ডেবল। হ্যাঁ কেশব তুমি জানো আমার এবার পিএইচডি ফর্ম ফিল আপ, হ্যাঁ আমার বোধহয় কালকে কি পরশু দিন ফর্ম ফিল আপের লাস্ট ডেট। অঙ্কিতা যদি ফর্ম ফিল আপটা করতে যায় তাহলে ফর্ম ফিল আপ হবে, তাহলে হবে না। ও করে দেবে, আমি জানি, ওই করে দেবে দায়িত্ব নিয়ে ফর্ম ফিল আপ। আমার খুব একটা মানে আমি যে গিয়ে দোকানে বসে থাকবো সাইবার ক্যাফেতে অতক্ষণ ধরে, হবে না। আমিও জানি ও করে দেবে ঠিক টাইম মতো। একদম লাস্ট প্রশ্ন, তার কারণ আমার মনে হয় না যে একটা এই আড্ডাতে আমাদের সব কথা বলে দেওয়া উচিত, সব প্রশ্নের উত্তর নিয়ে নেওয়া উচিত, নাহলে তো এরপরে আর দেখাই হবে না। এরপরে আর আমি তোমাকে বলতেই পারবো না কেশব চলো আবার একটা এরকম আড্ডা দিই। একদম লাস্ট প্রশ্ন, কয়েকদিন আগে তোমার একটা মিট আপ হলো, মিট আপে কিরণের সাথে দেখা হলো। কিরণ আর তুমি পাশাপাশি ছবি, সেই ছবিতে কিরণ লিখেছে একটা হাতে চেন দিয়ে, কি চেনা চেনা লাগছে। ছবিটা কি তোমার ভালো লেগেছে নাকি কষ্ট দিয়েছে? না না না, আমি এভাবে ভাবিনি। যখন মানে কিরণের সাথে আমার ওই দিনই ফার্স্ট দেখা, তার আগে বহুবার ফোনে কথা হয়েছে, বাট কোনোদিন ওর সাথে আমার দেখা হয়নি। ওই দিন ফার্স্ট দেখার পরেই মাঝখানে একটা কন্ট্রোভার্সি নিয়ে ও আমাকে নিয়ে একটা দুম করে কথা বলে বসে পুজোর সময়। আমি সেটা নিয়ে একটু অভিমান প্রকাশ করে ফেলি, তো বলছি কি সব দাও তো, রেগে গেলে কেন তুমি হট করে, তুমি কেন ওটা নিয়ে আবার ই করলে? বলে আমি তো ওরকমই একটু রোস্ট করি, আমি তো তোমায় জাস্ট বললাম পুজো প্যান্ডেলে কেশবদের গান বাজলে যাবো না, জাস্ট মজা করে বলেছি, তুমি ওটাকে গায়ে লাগিয়ে নিলে, আমি তো জাস্ট কন্টেন্ট করেছি মজা করে। তো আমি ওইটা নিয়ে গল্প হচ্ছিলো, তারপরে বললো একটা ছবি তুলি, এটা মজা করে চেন নিয়ে ছবি তুলবো। আমি তোলো, দেখো তুমি কোনো জিনিসকে যদি পজিটিভভাবে নাও তাহলে সেটা পজিটিভ, যদি নেগেটিভভাবে নাও তাহলে নেগেটিভ। একটা বন্ধু, কিরণের সাথে যথেষ্ট আমার সৌজন্যতা রয়েছে, তো সেই সৌজন্যতা থেকেই তো বন্ধুত্ব হয়। তো কোথাও সেই জায়গা থেকে একটা বন্ধু যদি নিজের গলার চেন বের করে, হতে পারে চেনটা একটা পুরনো আমার সাথে জড়িত একটা কন্টেন্ট, ও যদি সেই চেনটা বের করেই যদি একটা ছবি তুললে ক্যাপশন দেয় যে চেনা চেনা লাগছে, ক্ষতি সেটাতে আমার তো মনে হয় ক্ষতি নেই। এবং ইনফ্যাক্ট ছবিটা আমার ফোনেই তোলা হয়েছিল, তারপরে ও আমাকে কি বলে কে সদা ছবিটা পাঠাও, আমি পাঠালাম। সো এটাতে আমার কোথাও খারাপ লাগার কোনো বিষয় হয়নি, আমি মজা করেছি। মানে ওই কমেন্ট বক্সে অনেকেই বিভিন্ন রকম মজা সুলভ কথা লিখেছেন, কেউ ভালো কথা বলেছেন, কেউ খারাপ বলেছেন, আমি দুটো এনজয় করেছি। বাহ, এই ও কি লাগছে গানটা তো অনেকটা ওই দায়ী, মানে কিরণের ওই ও কি লাগছে, দেখো ও কি লাগছে তখন কিরণের সবে ট্রেন্ডিং একটা ওয়ার্ড, মানে 2-3 দিন হয়েছে এই ডায়লগটা সোশ্যাল মিডিয়ায় এসছে। তো আমার পুজোতে একটা অন্য গান বেরোনোর কথা ছিল,
তো আমার ওই ভাই ব্রাদাররা যেগুলোকে তুমি দেখতে আগে, তো ওরা হঠাৎ করে বললো যে একটা এরকম গান বানালে হয় না, ও কী লাগছে দিয়ে, ওরকম রাতারাতি একটা গান বানাই। তারপরে কিরণকে আমি জিজ্ঞেস করি, নিজে কিরণ আমি তোমার এটা দিয়ে করলাম, তোমার কোনো আপত্তি আছে? আমি ওকে হোয়াটসঅ্যাপ করেছিলাম, তো ও জানায় যে না আমার কোনো আপত্তি নেই, তাতে তুমি করতেই পারো। তো আমি যথেষ্ট তার ক্রেডিটস দিয়েই আমি সেই গানটি রিলিজ করেছি। এবং হ্যাঁ, যার যেটুকু অবদান সেটুকু কেন আমি অস্বীকার করবো। এবং ওইটা কোথাও আমার জন্য একটা সুযোগ হয়েছিল যে মানুষকে আমি অরিজিনাল গান শোনাতে পারি। মানুষ আমাকে হঠাৎ করে ওকিলাচ্ছি দিয়ে চিনে, ব্যাক টু ব্যাক। আমি আর কোনো স্কোপ দিইনি মানুষকে, আমি ব্যাক টু ব্যাক গান রিলিজ করে গেছি ফ্লোতে, সবকটা গান প্রায় মানুষ শুনেছে। আরেকটা গানের কথা, এই গান কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, তোমার সাথে আমার একটা দেখা, এবং সেই দেখাতে তুমি বলছিলে যে আমি জাস্ট দেবদার বাড়ি থেকে আসছি, নাকি বাড়িতে যাব, সম্ভবত ওর কোনো একটা ছবিতে গানের কথা হয়েছিল। কি হলো, মানে দেব কি তোমাকে গান দিল না, নাকি দেবের মন তুমি জয় করতে পারলে না? না, সেই ছবিটায় গান লকও হয়ে যায়। আচ্ছা, আমাদের গান অ্যারেঞ্জমেন্টও হয়ে যায়। ছবি কি রিলিজ হয়ে গেছে? ছবিটা রিলিজ হয়ে গেছে। আচ্ছা, ওই প্লট থেকে গানটা আমি কোথাও, যিনি ডিরেক্টর ছিলেন, আমি নাম করব না একবারেই, সেই ডিরেক্টরের সাথেও আমার কোনো বিষয় নয়, বাট সেই ডিরেক্টরের খুব ক্লোজ একজন, কোনো একটা সময় আমার সঙ্গে সম্পর্কিত একটা ব্যাপার ছিল, যেখান থেকে আমি একটা ইগোর শিকার হয়ে যাই। তারপরে ডিরেক্টর বলেন কেশবের গান নেওয়া হবে না, ডিরেক্টর জানান তাদেরকে যে না, কেশবের গান হলে সে স্কিপ করবে জায়গা থেকে। তারপরে আমাকে দাদার হাউস থেকে জানানো হয় যে কেশব এই গানটা হচ্ছে না, এই গানটা থাকলো, এই গানটা আমরা অন্য ছবিতে ব্যবহার করব। পরে আমার একটু অভিমান হয়, আমি দুহাত তুলে নাচ রিলিজ করে দিই, তারপরে নিজেই মিউজিক ভিডিও বানাই। অ্যাকচুয়ালি দুহাত তুলে নাচ দেবদারই একটা ছবির জন্য তৈরি হয়েছিল, এবং সেটা অবশ্যই মানে দেবদার কনসার্নে, মানে দেবদার সঙ্গে বারবার সেই জিনিসটা নিয়ে মিটিং করে লিরিক্সটা তার মতন করে লিখে, ইনফ্যাক্ট লাস্ট যেদিন লক হলো, তোমার সাথে যেদিন দেখা হয় সাউথ সিটি মলে, সেদিন মানে সামনে দেবদা, আমি, বাদল, আমরা গিয়ে সায়ন্তন সবাই আমরা মিলে বসে মিটিং করে লিরিক্সটা বাদলকে নিয়ে গিয়ে ওখানে লক করালাম। তার আগে আরও তিনবার লেখা হয়েছে 3 রকমভাবে, তো সেটা সামহাও স্ক্রিপ্টের সাথে যাচ্ছিল না। তারপরে দুহাত তুলে নাচ তৈরি হয়, তৈরি হওয়ার পর সব রেডি হয়ে যায়। ইনফ্যাক্ট যেদিন আমার গান ডেলিভারি করার কথা ছিল, তার 2-3 দিন আগে আমার হঠাৎ করে সন্ধ্যেবেলায় ফোন, যেসব এরকম ব্যাপার হয়েছে, গানটা দাদা চাইছে ইউজ করতে কিন্তু ডিরেক্টর চাইছে না তোমায় দিয়ে করাতে, এরকম ব্যাপার হলো। তো আমি ঠিক আছে। ইস, ওখানে বসে অনেকে ভাবছে কোন সে ডিরেক্টর, কোন সে সিনেমার কথা বলছে, আমি জানতে চাইবো না, কারণ কিছু প্রশ্নের উত্তর না জানাই। কিন্তু অদ্ভুতভাবে যখন কি একখান গান বানাইছে, সুপারহিট হলো, সেই দেবদা আমাকে আশীর্বাদ দিয়েছে, ভালোবেসেছে, আমাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়েছে এসব গানটা খুব ভালো হয়েছে। আর কি লাগে, একটা ছবিতে না হয় গান হয়নি, কিন্তু ওই মানুষটা আমায় ভালোবাসেন, ওই মানুষটা আমায় আমার কাজের জন্য যেটুকু আমার প্রাপ্য, একটা গান যদি ভালো হয়, ভালো বলাটাই তো আমার প্রাপ্য, ভালো শোনাটা আমার প্রাপ্য। তো দেবদা আমাকে যে তার মতামত জানিয়েছেন, আমার কাছে ওর থেকে বড় পাওনা কিছু নেই। কারণ আমি আজও নিজেকে এটুকু মনে করি যে আমি দেবদার সেই ফ্যান, দেবদাকে সুপারস্টার ভাবা ফ্যান, যে কোনোদিন দেবদা অব্দি পৌঁছতে পারবে না, এটুকুই যার স্বপ্ন। যে জিৎ গাঙ্গুলি অব্দি কোনোদিন পৌঁছতে পারবে না, জাস্ট দূর থেকে দেখবে জিৎ গাঙ্গুলি বা দেব বা জিৎদাকে দেখবে দূর থেকে, এটুকুই যে ছেলেটার জীবনের স্বপ্ন ছিল। আমি ওটুকুতেই খুশি। তার কাছে যদি জিৎ গাঙ্গুলি বলে আরে কেশব কেমন আছিস, এটা তার কাছে স্বপ্নের মতো। যদি দেব বলে কেশব গানটা খুব ভালো হয়েছে, সেটা কেশবের কাছে স্বপ্নের মতো। আচ্ছা, আর কি চাই? ফ্যান্টাস্টিক। আমরাও আর কিছু চাই না, আমরাই চাই না যে আর বেশি দীর্ঘায়িত করতে। কেশব, শেষ করব, তবে শেষের আগে যেটা হয়, আমি কয়েকজনের নাম বলবো, এবং সেই নামগুলো বলার পর তুমি তাদেরকে একটা ওয়ার্ডে ডিসক্রাইব করবে, তারপর তো একটা গানের আবদার থাকবে। তো গানটা আগে হবে নাকি ওই প্রশ্ন আগে হবে? প্রশ্নটা আগে করলাম। চলো, আমি কয়েকজনের নাম বলছি, তুমি সেই সম্পর্কে বলে দিও। স্যান্ডি সাহা, নো কমেন্ট। সিনেমা মৃন্ময়, ভালো ছেলে। গৌরব তপাদার, ভালো বন্ধু। ছোট্ট ছেলে, ভাই আমার। আবার একটা সেই পুরোনো নাম বলতে ইচ্ছে করছে, আরিয়সী। নো কমেন্ট। কেশব, মানে কি বলে ধন্যবাদ দেবো আমি জানি না, কারণ এত তোমাকে আমি ধন্যবাদ দেবো। আরে না, আজকে আরে না 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 না, কেমন লাগলো? দারুণ, তোমার সাথে বরাবর দারুণ। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমাদের কোথাও গিয়ে এমনি গল্প করলেও মনে হয় আমরা অনেকক্ষণ গল্প করলেও সময় চলে যাবে। শেষ তো করতে হয়, সব কিছুরই শেষ থাকে। তো যেহেতু তুমি গানের মানুষ, সুতরাং গানের একটা আবদার থাকবে। এই আবদারটা আমার না, এই আবদারটা আমাদের সকলের, যারা প্রান্তে বসে দেখছে। প্লিজ যদি একটা গান হয়। বেশ। জ্বলছে আগুন বুকের মাঝে, পড়েছে কত মন,
নিকোটিনের ধোয়া এখন কাটে এ জীবন রে বন্ধু, কাটে এ জীবন। ও তোর পিড়িতে পাগল হইলাম, জানতে পারলি না তোরে ভালোবেসে জীবন দুঃখ কুড়াইলাম রে বন্ধু, দুঃখ কুড়াইলাম। ও চলছে আগুন বুকের মাঝে, পড়েছে কত মন, নিকোটিনের ধোয়া এখন কাটে এ জীবন রে বন্ধু, কাটে এ জীবন। চলছে আগুন বুকের মাঝে, পড়েছে কত মন, নিকোটিনের ধোয়া এখন কাটে এ জীবন রে বন্ধু, কাটে এ জীবন। শান্তনু শর্টস, এখানে চেনা মুখের অচেনা কথা হয়।